দত্তাবাদ কাণ্ডে অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় বিডিওর আগাম জামিন খারিজ করে দেওয়া হলো। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়িয়েছিল, তার আগাম জামিন খারিজ করে দিল বারাসাত আদালত। কি তথ্য রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, শুধুমাত্র যে তার আগাম জামিন খারিজ করা হয়েছে তেমনটা নয়, আগামী 72 ঘন্টার মধ্যে তাকে আবারও জেলা আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, এই নির্দেশই কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। বিডিও প্রশান্ত বর্মনের আইনজীবীদের বক্তব্য ছিল 72 ঘন্টার পরিবর্তে 7 দিন সময় দেওয়া হোক, কিন্তু কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে 72 ঘন্টাটাই অনেক বেশি সময় বা পর্যাপ্ত সময়, ফলে আর বাড়তি সময় দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই বলে কলকাতা হাইকোর্ট মনে করছে। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে এই ধরনের যে গুরুতর অপরাধের যে মামলাগুলো আসে, অর্থাৎ খুনের মতো, ধর্ষণের মতো এই ধরনের গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে আগাম জামিনের আবেদন বিচার করতে গেলে বা জামিনের আবেদন বিচার করতে গেলে বিচারকদের অনেকগুলো বিষয় খতিয়ে দেখতে হয়। প্রথমত সেই ব্যক্তির কি প্রোফাইল রয়েছে সেটা খতিয়ে দেখতে হয়, সেই ব্যক্তির অন্য কোথাও পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা সেই মামলার ক্ষেত্রে সাক্ষীদের যে ভূমিকা রয়েছে, সাক্ষীদের এই মামলার ক্ষেত্রে কতটা গুরুত্ব রয়েছে সেইগুলো খতিয়ে দেখতে হয়। তারপরেই এই আবেদন বিচার করতে হয় বলে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ। ফলে তিনি মনে করছেন যে জেলা আদালত থেকে যখন এই বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছিল, সেই সময় কোনো রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে খতিয়ে দেখা হয়নি। শুধুমাত্র একজন WBCS অফিসার বলেই তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিক যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। ফলে কলকাতা হাইকোর্ট মনে করছেন যে নিম্ন আদালত শুধুমাত্র এই রাজগঞ্জের বিডিও, তিনি একজন বিডিও এবং তার পাশাপাশি WBCS অফিসার, ফলে সেই কারণেই তার জামিনের আবেদন মঞ্জুর করেছে বলে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। এক্ষেত্রে আইনগত যে দিকটা ছিল সেই আইনগত দিকটা কিন্তু জেলা আদালতের তরফ থেকে খতিয়ে দেখা হয়নি বলে কলকাতা হাইকোর্ট মনে করছে। এবং কলকাতা হাইকোর্টের আরো যে মারাত্মক পর্যবেক্ষণ সেটা হলো, এখানে পুলিশের তরফ থেকে যে তদন্ত করা হয়েছে সেই তদন্তের ক্ষেত্রে পুলিশ যে সিসিটিভি ফুটেজ দেখেছে এবং যেগুলো তার কেস ডায়েরির মধ্যেও রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ এবং এই মামলার ক্ষেত্রে যে সাক্ষীদের বয়ান রয়েছে সেই সাক্ষীদের বয়ানও কিন্তু মিলে যাচ্ছে। ফলে এই গোটা বিষয়টাও কিন্তু জেলা আদালতকে অনেক বেশি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা দরকার ছিল, কিন্তু জেলা আদালতের তরফ থেকে সেই কাজ করা হয়নি। ফলে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করছে যে যিনি এই ঘটনাটা ঘটালেন এবং সেটা একেবারে কার্যত বলা যাচ্ছে যে ইনভেস্টিগেটিভ যারা অফিসার আছেন তারা এই গোটা বিষয়টা সম্পর্কে অবগত, সেই ব্যক্তি তিনি হেফাজতের বাইরে থাকবেন এবং যারা এই মামলার ক্ষেত্রে তার সহযোগী আছেন সেই সহযোগীরা জেলবন্দি থাকবেন, এটা কিন্তু কোথাও গিয়ে ন্যায় বিচার হচ্ছে বলে মনে করছেন না। এবং সেই কারণেই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আজ এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের যে আগাম জামিন তিনি জেলা আদালত থেকে পেয়েছিলেন সেই আবেদন তিনি খারিজ করছেন। ফলে তার একেবারে স্পষ্ট বক্তব্য যে এই ঘটনার ক্ষেত্রে তার সহযোগীরা জেলে থাকবেন এবং মূল অভিযুক্ত তিনি বেলে থাকবেন, এইটা কখনো ন্যায় বিচার হতে পারে না এবং সেই কারণেই তিনি কিন্তু তার এই আবেদন খারিজ করলেন। ফলে তুমি জানো যে এই মামলার একেবারে শুরু থেকে যে অভিযোগ উঠছিল যে পুলিশের হাতে বারবার এই ধরনের একই তথ্য রয়েছে, তারপরেও পুলিশ কেন কোনো রকম পদক্ষেপ এই ভিডিওর বিরুদ্ধে তারা গ্রহণ করছে না, যেখানে সিসিটিভিতে ফুটেজে দেখা গিয়েছে যে অপহরণের মতো ঘটনা ঘটছে, সেটাও একেবারে নীলবাতি লাগানো গাড়িতে এই ধরনের অভিযোগ করা হচ্ছে। ফলে তারপরেও কেন রাজগঞ্জের ভিডিওকে হেফাজতে নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু বারবার উঠেছিল এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে জেলা আদালত থেকে গত 26শে নভেম্বর এবং 29শে নভেম্বর সেই সময় আমরা দেখলাম দুটি নির্দেশ এবং এই দুটি নির্দেশের প্রেক্ষিতে রাজগঞ্জের ভিডিওর যে আগাম জামিনের আবেদন ছিল সেই আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হলো এবং যখন এই আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হলো আর কিছু সময় পরেই আমরা দেখলাম পুলিশের তরফ থেকে তারা সিদ্ধান্ত নিলেন যে জেলা আদালতের এই সিদ্ধান্তকে কলকাতা হাইকোর্টে তারা চ্যালেঞ্জ করবেন এবং সেই কাজ তারা করলেন। এবং আজকে যখন শুনানি হয়, দীর্ঘ শুনানির পরে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ
সেই নির্দেশে স্পষ্টত বলা হলো যে এই যে রাজগঞ্জের বিডিওর আগাম জামিনের আবেদন জেলা আদালত মঞ্জুর করেছিল তার কোনো রকম যুক্তিগ্রাহ্য কারণ নেই। কেন জেলা আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করলো তার কোনো রকম গ্রহণযোগ্য ব্যাখ্যা কিন্তু জেলা আদালতের যে রায় ছিল সেই রায় দেওয়া হয়নি। কোনো আইনগত কারণ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একজন WBCS অফিসার এবং তিনি সেই সময় কর্তব্যরত ছিলেন এই ধরনের একটা গ্রাউন্ডে বা এই ধরনের একটা যুক্তিতে তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছিল বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন এবং প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট যেটা মনে করছেন যে যারা এই ঘটনায় তার সহযোগী ছিলেন সেই সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। ফলে সেই সহযোগীরা যদি জেলে থাকেন এবং তারপরে যিনি এই ঘটনার ক্ষেত্রে মাস্টার মাইন্ড বলা যায় কার্যত তিনি যদি বেলে থাকেন ফলে সেটা খুব বেশি ন্যায় বিচার হবে বলে মনে করছেন না এবং সেই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন আজকে খারিজ করেছে। ফলে তুমি বুঝতে পারছো যে একেবারে 72 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 72 ঘন্টার মধ্যে রাজগঞ্জের বিডিওকে জেলা আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে এবং কলকাতা হাইকোর্টের বার্তা সেটা কিন্তু খুব স্পষ্ট যে শুধুমাত্র একজন WBCS অফিসার বলেই তার আগাম জামিনের আবেদন জেলা আদালত মঞ্জুর করতে পারেন না। একেবারে সঙ্গে থাকো সৌভিক, অর্থাৎ বারাসাত কোর্ট তার আগাম জামিনের আবেদন এর আগে মঞ্জুর করেছিল কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আগাম জামিনের আবেদন খারিজ করে দিল। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী 72 ঘন্টার মধ্যে নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট মনে করছে যে শুধু একজন WBCS অফিসার বলেই তার আগাম জামিন মঞ্জুর করা হয়েছিল। ঠিক আর কি জানা যাচ্ছে কলকাতা হাইকোর্ট সূত্রে? সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌভিক, এক্ষেত্রে বারাসাত কোর্টের নির্দেশের সমালোচনায় কলকাতা হাইকোর্ট ঠিক কি বলল, কি হলো আদালতে? দেখো, কলকাতা হাইকোর্টের যুক্তি হলো যে এই ধরনের যখন হিনিয়াস ক্রাইম হয় বা এই ধরনের যখন গুরুতর কোনো অপরাধ হয় সেই সময় কিন্তু যখন জামিনের আবেদন বা আগাম জামিনের আবেদন কেউ করেন সেই সময় জেলা আদালতকে বা নিম্ন আদালতকে অনেকগুলি বিষয় খতিয়ে দেখতে হয় এবং সেই বিষয়গুলির মধ্যে যে ব্যক্তি তিনি এই ঘটনার ক্ষেত্রে মূল অভিযুক্ত সেই ব্যক্তির কি প্রোফাইল রয়েছে সেটা যেমন খতিয়ে দেখতে হয়, তার পাশাপাশি এই ঘটনায় যারা সাক্ষী রয়েছেন বা যা তথ্য প্রমাণ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার বা সাক্ষীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা থাকে, অন্যান্য বিষয়বস্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা কতটা থাকে, এই সমস্ত কিছু খতিয়ে দেখে তারপরেই একজন ব্যক্তির বা একজন অভিযুক্তর জামিন বা আগাম জামিনের আবেদন মঞ্জুর করতে হয় জেলা আদালতকে। কিন্তু এখানে কলকাতা হাইকোর্ট মনে করছেন যে এই বিডিও প্রশান্ত বর্মনের ক্ষেত্রে যখন তার জামিনের আবেদন আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হলো সেটা দুটি নির্দেশের মাধ্যমে, প্রথমটি 26শে নভেম্বর এবং তারপরে 29শে নভেম্বর। সেই সময় যারা নির্দিষ্ট বিচারক ছিলেন সেই জেলা আদালতের বিচারকরা তারা কিন্তু নিজেদের যে বুদ্ধি ছিল সেই বুদ্ধি তারা প্রয়োগ করেননি এবং তারা যে নির্দেশনামা লিখেছেন সেই নির্দেশনামাতেও কেন এই ব্যক্তি অর্থাৎ প্রশান্ত বর্মনের জামিনের আবেদন মঞ্জুর করা হলো তার সপক্ষে কোনো রকম যুক্তি তারা কিন্তু সেখানে উল্লেখ করেননি। বরং কলকাতা হাইকোর্ট যেটা মনে করছেন যে এখানে শুধুমাত্র একজন WBCS অফিসার এবং তিনি এই মুহূর্তে চাকরি করছেন বা তিনি কর্তব্যরত তার দায়িত্ব পালন করছেন সেই কারণেই তাকে জামিন দেওয়া হয়েছে মনে করছেন এবং কলকাতা হাইকোর্ট মনে করেছেন যে আইনগতভাবে এটা বৈধ নয়, সেই জন্য তার আগাম জামিনের যে আবেদন জেলা আদালত মঞ্জুর করেছিল আজকে কলকাতা হাইকোর্ট সেটা খারিজ করলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।